সবাইকে ওয়েলকাম করছি দ্য ক্রিকেট শোতে। জুহাইরা মু এবং রিফাতে মিলে আছি আপনাদের সঙ্গে। কথা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের ক্রিকেটের নানান খবরাখবর নিয়ে। শুরুটা করতে চাই দেশের খবর দিয়ে। দেশের ছেলেরা বাইরে খেলছে এই মুহূর্তে। আন্ডার-19 এশিয়া কাপ চলছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হ্যাট্রিক শিরোপা জয়ের পথে বাংলাদেশ তাদের এবারের আন্ডার-19 এশিয়া কাপের মিশনটা শুরু করেছে। প্রথমে একটা কথা বলতে যে ফ্রিড সেগমেন্টে একটা প্রশ্ন এসেছিল, আজকে দেখলাম যে বাংলাদেশকে এবারের আসরে আসলে ফেভারিট তকমা দেওয়া যাবে কিনা, ফেভারিট ধরবো কিনা আমরা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে কি ফেভারিট ধরবো না এমিল? না, তা তো ধরতেই হবে। আর কেবলমাত্র ডিফেন্ডিং না, বাংলাদেশ সবশেষ দুই আন্ডার-19 এশিয়া কাপ জিতে কিন্তু দেশে ফিরেছে। সচরাচর আপনি যদি ওই 2020-এর আগে যদি আপনি কোনো টুর্নামেন্ট বাংলাদেশের যুবারা বা বাংলাদেশ দল খেলতে যেত, বিশ্ব মানে ট্রফি জিতেই দেশে আসবে এমন সম্ভাবনা আপনি কখনোই বলতে পারতেন না। কিন্তু এখন সেই প্রেক্ষাপট অন্তত যুবাদের ক্রিকেটে অনেকখানি চেঞ্জ হয়েছে। বাংলাদেশ ট্রফি নিয়ে ফিরতে পারে, এই দলটা অনেকখানি আত্মবিশ্বাস। এই দলের অনেক ক্রিকেটার সবশেষ যুব এশিয়া কাপ দলে ছিল, ক্যাপ্টেন ছিল বা ইকবাল ইমন সহ অনেক ক্রিকেটার ছিল। তো আপনি ধরতেই পারেন যে বাংলাদেশ হয়তো এবারও দারুণ ক্রিকেট খেলবে, দারুণ ক্রিকেটটা খেলেই দেশের মাটিতে ট্রফি নিয়ে আসবে অন্তত এশিয়া কাপটা। হ্যাঁ, সেটাই। এবং সবাই সেটাই এক্সপেক্ট করছে, যেহেতু ওই যে বারবার বলছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টানা হ্যাট্রিক শিরোপার পথে রয়েছে, দুইটা বার তারা জিতেছে। এবং শুধুমাত্র তাই না, লাস্ট ফাইনাল তো ইন্ডিয়াকে হারিয়ে জিতেছে। এবং লাস্ট টাইম তো টেবিলের টপারও ছিল না, তারা সেকেন্ড পজিশনে ছিল। সেখান থেকে গিয়ে তারপর সেমিফাইনালে জেতা, পাকিস্তানকে হারানো, এরপর গিয়ে ফাইনাল ইন্ডিয়াকে হারানো, এবং এবারের মিশনটা আফগানিস্তানকে দিয়ে শুরু করছে। সো গ্রুপে যেই নামগুলো রয়েছে, এবারও শ্রীলঙ্কা রয়েছে, আফগানিস্তান রয়েছে, বাংলাদেশ এই মুহূর্তে আসলে এবার কি মনে হয় আপনার যে কতটা কাছে যেতে পারবে আসলে? না, আমার মনে হয় অন্তত ফাইনাল খেলা উচিত এই দলটার। আপনি যদি এই দলের শক্তিমত্তা বা এই দলের ভবিষ্যৎ তারকা কে হবেন, আমার মনে হয় দলের সবচেয়ে বড় শক্তিমত্তা হচ্ছে এই দলে অনেক বেশি অলরাউন্ডার থাকা। আমরা হয়তো বাংলাদেশ দলে একটা সময় পারফেক্ট অলরাউন্ডার সাকিব আল হাসান ছিল বলে আমরা হয়তো দলটাকে অনেকখানি ব্যালেন্স থাকতো, কিন্তু এই দলের 3-4 জন এমন ক্রিকেটার রয়েছে যারা কিনা ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে সমান পারদর্শী। ঠিক আছে, আমি হয়তো অনেকের মনে হতে পারে যে ভাই বয়সভিত্তিক দলে সবাই এমন থাকে, কিন্তু না, এই দলের ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করেছেন সবশেষ কয়েক বছরে। আপনি যদি ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে গিয়ে এরা ভালো খেলেছে, সেঞ্চুরি ছিল, 5 উইকেট ছিল। এমনকি ঘরের মাটিতে আফগানিস্তানের সঙ্গে যখন সিরিজ হলো সবশেষ, সেই সিরিজও ভালো খেলেছে। রিজানের কথা বলতে পারি, আজিজুল হাকিম তামিমের কথা বলতে পারি, সামিউন বাশির রাতুলের কথা বলতে পারি, যারা অলরেডি আন্ডার-19 পর্যায়ে খেলে, কিন্তু অনেকের অলরেডি বিপিএল খেলা হয়ে গেছে, জাওয়াদ আবরারের খেলা হয়েছে, ইকবাল ইমনের স্কোয়াডে ছিলেন তিনি। তো সব মিলিয়ে এই দলটাকে আপনি আশা করতেই পারেন যে অন্তত কয়েকজন বড় তারকা বা যারা সামনে বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দেবে। আমি বলছি না যে এখনই তাদের খেলে দিতে, তাদের হাতে অনেক সময় রয়েছে, কিন্তু তারা এই আন্ডার-19 পর্যায়টা এনজয় করুক, খেলুক। এশিয়া কাপ রয়েছে, তারপর গুরুত্বপূর্ণ বিশ্বকাপ রয়েছে। তো সব মিলিয়ে ভালো পারফরমেন্স করে তারা সামনে বাংলাদেশকে ভালো কিছু এনে দেবে, সে আশা অন্তত আমি করছি। নিঃসন্দেহে। এবং বাংলাদেশের প্রথম ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে, তারা ইতিমধ্যে টুর্নামেন্ট শুরু করেছে। আফগানিস্তান প্রথমে ব্যাটিং করেছে, বাংলাদেশ এরপর আসলে রানটাকে ডিফেন্ড করতে যাচ্ছে। বাংলাদেশের পক্ষে কতটা সহজ, কতটা কঠিন হতে পারে? আফগানিস্তান আন্ডার-19 টিম প্রথমে ব্যাটিং করে তারা 283, খুব ভালো একটা ডিসেন্ট টোটাল, কিন্তু 300-এর কাছে তারা একটা রান দিয়েছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হতে পারে যে আপনি ইকবাল ইমনের কথা চিন্তা করুন। ইকবাল ইমন আজকের ম্যাচে 2টো উইকেট পেয়েছে, কিন্তু এর আগে সবশেষ যে এশিয়া কাপটা বাংলাদেশ জিতেছিল, এই ইকবাল ইমন সবচেয়ে বেশি উইকেট ছিল তার নামের সঙ্গে, টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও তিনি হয়েছিলেন। আপনি হয়তো ভারত শ্রীলঙ্কার অনেক যুব ক্রিকেটারের কথা বলতে পারেন। তো এই যে ব্যাক টু ব্যাক আরেকটা এশিয়া কাপ খেলা, তো এটা নিশ্চয়ই সবচেয়ে বড় একটা প্রাপ্তির হতে পারে। আর এই ইমন কিন্তু এই বাংলাদেশ দল কয়েকদিন আগে আফগানিস্তানের সঙ্গে যে সিরিজটা খেলেছিল, সেখানে একটা ম্যাচে 6 উইকেটও পেয়েছে। খুব সম্ভবত ক্যাচ মিস হয়েছে, সেজন্য উইকেট সংখ্যা 7 বা 8 হয়নি। তো এদের এই ধারাবাহিক পারফরমেন্স, আর এই পর্যায়ে অনেক বেশি ম্যাচ আপনাকে খেলতেই হবে। বাংলাদেশ দল ইংল্যান্ডে গিয়েছিল বা আফগানিস্তানের সঙ্গে সিরিজ, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ, শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সিরিজ খেলে এসেছিল এই যুব দল। তো এই ধরনের বোলার বা আমরা বলতে পারি যে সামিউন বাশির রাতুলের কথা, খুব সম্ভবত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি লেজেন্ডস অফ রূপগঞ্জে খেলেছিলেন, যেখানে জাতীয় দলের অনেক ক্রিকেটার ছিল। তো এই যে জাতীয় দলের ক্রিকেটার বা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলা, আমার হুট করে মনে পড়লো যে আজকে যখন বাংলাদেশের বোলিং শেষ হয়, তো তখন তাসকিন আহমেদ তাজিম তিনিও দুবাই আছেন। তো তাসকিন নিজে আবার আন্ডার-19 পেসারদের সঙ্গে আলাপ করেছেন। তো এই নিউজগুলো যেমন স্বস্তির, তবে সবচেয়ে বড় স্বস্তির হবে এই তারকারা যদি সামনে বাংলাদেশ দলে খেলতে পারে আর লম্বা সময় সার্ভিস দেয়। এবং সেই সার্ভিস দেওয়ার পথেই তো আসলে তারা এগোচ্ছেন। এবং এই যে আন্ডার-19 এশিয়া কাপ থেকে শুরু করে আমরা এজ লেভেলের যত টুর্নামেন্টের কথা বলে থাকি, কিংবা এই দলের হয়ে যারা খেলে থাকেন, তারা তো আসলে ওই সার্ভিসটা দেওয়ার জন্য ওই পথটাতে এগোচ্ছেন। তো বাংলাদেশ এবারের টুর্নামেন্টে আসলে এই যে আফগানিস্তানের সাথে, আমার মনে হয় প্রথম ম্যাচটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাচটা থেকে রেজাল্ট বের করে নিয়ে এসে এরপর যেহেতু নেপাল আর শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, গতবার আমরা দেখেছি যে গ্রুপ
পর্বে বাংলাদেশ একটাই ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কার সঙ্গে, বাট এবার যদি ওই যে শ্রীলঙ্কার সাথে হারেও তারপরেও নেপালের সাথে আমরা জানি যে বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি, সেদিক থেকে তো আসলে সেমিফাইনাল কিংবা ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা বাংলাদেশের বেড়েই যায়। না, সবগুলো ম্যাচ জেতা উচিত কেন বা জিততে হবে কেন, তাহলে আত্মবিশ্বাসটা অনেকখানি বেড়ে যায়। আর ক্রিকেটটা যতখানি মোমেন্টামের খেলা, বাংলাদেশের যে কোনো পর্যায়ের ক্রিকেটারদের জন্য সেটা, যে বাংলাদেশের হয় কি যখন ভালো খেলে অনেক বেশি ভালো খেলতে থাকে, আবার খারাপ খেললে একটু খারাপ সময়টা বেশি লম্বা হয়, যেটা অন্যান্য দলের ক্ষেত্রে হয় না। তো এই যে মোমেন্টাম ক্যারি করা, আর আরেকটা ব্যাপার সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সেমিতে আপনি চাইবেন ভারতকে এড়িয়ে অ্যাভয়েড যেতে। করতে, তো তো ফাইনালে পরে চলে সেটা আসে। হয় কি একটা খারাপ দিন গেলেই তো আপনি ভারতের সঙ্গে হেরে যাবেন, তো সেই খারাপ দিনটা যদি সেমিতে হয়ে যায় সেক্ষেত্রে তো বাংলাদেশের আক্ষেপই হবে। আপনি যেটা আমরা বলছিলাম বা আপনিও বলছিলেন যে টানা 2বার এশিয়া কাপ জিতে দেশে ফেরা, এবার নিশ্চয়ই অন্তত সেমিতে বাদ যেতে চাইবে না। তো এটা ভালো টুর্নামেন্ট কাটুক, সেটা আমরা আশা করতেই পারি। নিঃসন্দেহে। আর ভারত তো টুর্নামেন্টে সবচেয়ে সফল দল, সো ভারতকে চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশের দেখে শুনেই দিতে হবে। আমরা আশা রাখি যে এই আন্ডার-19 এশিয়া কাপ টুর্নামেন্টটা পুরোটা বাংলাদেশের বেশ ভালো কাটবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে যেতে চাই, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার বাংলাদেশিদের ছড়াছড়ি। রিশাদ, তাকে নিয়ে কথাটা শুরু করা যাক। বিগ ব্যাশে যাচ্ছেন, বাংলাদেশের একজন লেগ স্পিনার যিনি বাংলাদেশি খেলার সুযোগ পান না, বেঞ্চে বসে থাকতে হয়, দেশীয় ফ্র্যাঞ্চাইজিরা তাকে খেলানোর আগ্রহ দেখান না, নানা রকম কথা। একটা আমি আর্টিকেল পড়ছিলাম, সেখানে মানে বলা হচ্ছিল যে বাংলাদেশেও যে লেগ স্পিনার কেন তৈরি হয় না কিংবা আসে না কেন সামনে। সো মেইন কথাটাই ছিল এরকম যে যখন আপনি ধরেন বিশ্বসেরা তারকাদের দিকে তাকাবেন, মানে বাংলাদেশের ক্ষেত্রে যখন আপনি সাকিবকে দেখবেন, আপনি সাকিবের মতো হতে চাইবেন, আপনি তামিমকে দেখবেন তামিমের মতো হতে চাইবেন। তো ওই রকম একটা তারকা আসলে দরকার ছিল বাংলাদেশে, যে যাকে এখন রিশাদকে দেখলে মানে এখন যারা রয়েছে ছোট বা ইয়াংস্টার যারা রয়েছে তারা বলবে যে হ্যাঁ আমি রিশাদের মতো হতে চাই। সো ওই রিশাদকেও তো আসলে হয়তো বা কাউকে খুঁজে বেরিয়েছিল একসময় যে আমি তার মতো হতে চাই। রিশাদ ফাইনালি আসলে নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়েছে। না, একটা ব্যাপার হতে পারে যে বিগ ব্যাশে বাংলাদেশের একটা ক্রিকেটার খেলবেন, আমার মনে হয় তিনি অনেকগুলো ম্যাচই পাবেন, সে আশা আমি করছি। আর অস্ট্রেলিয়ানরাও দেখুক বা পুরো ওয়ার্ল্ড ক্রিকেট দেখুক যে বাংলাদেশের একজন লেগ স্পিনারও পারে। সবশেষ পিএসএল এ আপনি ক্রিকেট শোতে অনেক বেশি আলোচনা করেছিলাম যে সর্বোচ্চ উইকেট টেকার হতে পারেন না, যদিও আমরা শুরুতে রিশাদের পরিসংখ্যানটা দেখেছি যে সবশেষ 2 বছরে রিশাদ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20তে কি ক্রিকেটটা খেলেছেন। 52 ম্যাচ, নামের সঙ্গে 69 উইকেট, ইকোনমি 8.16, স্ট্রাইক রেট 15.4, মানে প্রতি 16 বলের কমে তিনি একটা করে উইকেট নিয়েছেন। ইনফ্যাক্ট টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবশেষ 2 বছরে সবচেয়ে বেশি উইকেট একজন রিশাদের নামের সঙ্গে। নিঃসন্দেহে। এবং দেখেন 2023-এ তাকে মানে আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর থেকে 24-এ আপনি দেশের হয়ে মানে হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছেন, 25-এও খেলছেন। লাস্ট আয়ারল্যান্ড সিরিজে তাকে লাস্ট ম্যাচে নিয়ে তিনি আসলে 33টা উইকেট পূর্ণ করলেন। মানে নিজেকে জানান দিচ্ছেন এবং মানে দেশকে যেমন জানিয়েছেন ঠিক তেমনি মানে বিশ্বকেও জানান দিচ্ছেন। এবং রিসেন্টলি আমরা দেখেছি তিনি গুগলি নিয়েও অনেক বেশি কাজ করছেন। এবং শুধুমাত্র তাই না, মানে মুশতাক আহমেদ যার সাথে তিনি অনেক বেশি কাজ করেছেন, যিনি তাকে অনেক বেশি প্রেস করছেন, একটা কথা বলছিলেন যে মানে ভ্যারিয়েশন নিয়ে প্রচণ্ড কাজ করছেন রিশাদ, যে এক জায়গাতেই যাতে স্টাক না থাকে, যত বেশি সম্ভব যাতে বলকে তিনি ঘোরাতে পারেন, গুগলি করতে পারেন। এবং আরেকটা জিনিস বলেছেন যে মানে মানসিকভাবে যাতে তিনি খুব শক্ত থাকেন, কেননা অ্যাজ এ লেগ স্পিনার আপনি বেশ খরুচে হবেন, রান দেবেন, সো আপনি যখন প্রথম বলটাতে ছক্কা খাবেন পরের বলটাতে গিয়ে যাতে উইকেট নিতে পারেন, তার জন্য প্রথম বল ছক্কা খাওয়ার পর পরের বলটা যেমন ইম্পর্ট্যান্ট, পরের বলে উইকেট নেওয়ার পর তারপরের বল আরও ইম্পর্ট্যান্ট। সো অনেকভাবে তিনি আসলে গাইড করছেন রিশাদকে। আরেকটা জিনিস দারুণ একটা কথা আমার ভালো লেগেছে যে রিশাদ একসময় হয়তো ওভারে একটা ভালো বল করতেন কিন্তু পুরো ওভার ভালো করতে পারতেন না, এখন রিশাদ সেই জায়গা যাচ্ছেন। না, আরেকটা ব্যাপার আপনি শুরুতে মানে রিশাদের আলোচনা শুরুতে যেটা বলেছিলেন যে বেঞ্চে কাটানো, আমি নিজেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কাভার করতে গিয়ে অনেক দিন দেখেছি যে রিশাদ পানি টানছে, বেঞ্চে বসেছিল, বা এমন হয়েছে যে তিনি যেহেতু ঢাকা লিগের ম্যাচগুলো টানা খেলতে পারেন, দল চেঞ্জ করতে হয়েছে, মানে আবাহনীতে খেলতে, আবাহনীতে পরে না খেলিয়ে তাকে অন্য আরেকটা দলে যে যেন একাদশে। ইনফ্যাক্ট রিশাদ যখন সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টেকার হয়ে দেশে এসেছিল, এরপর যে বিপিএলটা হয়েছিল বা এর আগে পরে যে বিপিএলটা হয়েছিল, সেই বিপিএলে তিনি বেঞ্চে বসে কাটাতে হয়েছে কয়েকটা ম্যাচ। তো তাকে আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে রিশাদ মনটা খারাপ হয় কিনা যে বিশ্বকাপের সেরা বিগ ব্যাশে আপনাকে ডাকে কিন্তু আপনি দেশের লিগেই বেঞ্চে কাটান, একটু মন খারাপ হয় কিনা? আসলে এটাই তো আমার নিয়তি বা আমার ভাগ্য হয়তো এটা, কিন্তু আমি যে বেঞ্চে বসে থাকি এই সময়টাতে আমি নিজেকে আরো বেশি প্রস্তুত করি যে যখন সুযোগ আসবে তখন যেন আমি অনেক বেশি ভালো করি। ইনফ্যাক্ট আপনি বলতে পারেন যে বাইরের লিগে গিয়ে বাংলাদেশি ক্রিকেটার ওই সাকিব মুস্তাফিজ ছাড়া কেউ ধারাবাহিকভাবে তো ভালো করতে পারে। আমরা যদি সবশেষ পিএসএল এর কথা দেখি তাহলে সেখানেও দারুণ পারফরমেন্স করেছিলেন বাংলাদেশের রিশাদ। একটা সময় তাকে নিয়ে আলোচনা হচ্ছিল যে সর্বোচ্চ উইকেট টেকার হতে পারেন না, যদিও ম্যাচ তিনি কম খেলেছেন, 7টা ম্যাচ 13টা উইকেট, ইকোনমি একটু খরচে ছিলেন, লেগ স্পিনাররা যা হয় 9.33, তার স্ট্রাইক রেট 11, মানে প্রত্যেক 2 ওভারের কমে একটা করে উইকেট, সেরা
26 রান দিয়ে 3টা উইকেট, এমন রিশাদকে আশা করি বিগ ব্যাশে দেখবে। আর যেটা আমরা একদম শুরুতেই বলছিলাম যে অস্ট্রেলিয়ানরাও দেখবে যে বাংলাদেশের একজন লেগ স্পিনার দারুণ ক্রিকেটটা খেলতে পারে। সেটাই দেখা উচিত। এবং আপনি যেটা বলছিলেন যে রিশাদ আসলে যেভাবে মানে ওই যে মন খারাপ থেকে, এবং তিনি প্রচন্ড, আমরা জানি যে আসলে ধর্মপ্রাণ, তিনি প্রচন্ড মানে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন এবং সবসময় একটা কথা বলেন যে যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সবকিছুতে আগে সৃষ্টিকর্তাই করছেন, এরপর বাকিটা আমি আমার দিক থেকে যতটুকু পারি চেষ্টা করব। সো দেখা যাক, রিশাদের জন্য শুভকামনা থাকবে যাতে বিগ ব্যাশে বেশ ভালো একটা সিজন তিনি কাটিয়ে আসতে পারেন। অবশ্য অনেকে ডাউট করছেন যে একাদশে কতটা সুযোগ পাবেন তিনি। না, একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ ভালো, যেহেতু আমরা জানি যে বিগ ব্যাশে হয় কি ওই আইপিএল বা অন্যান্য দেশের লিগে অনেক বেশি বিদেশি নিয়ে যায়, তারপর খেলায় না। বিগ ব্যাশে সেরকম না, অনেক বেশি অস্ট্রেলিয়ান থাকেন, তো তারা হয়তো ইংল্যান্ডের কিছু প্লেয়ার নেন, খুব সিলেক্টিভ প্লেয়ার তারা নেন যে তার ম্যাচ খেলাবেন, বসিয়ে রাখবে না। তো সম্ভবত তার দলে ক্রিস জর্ডান রয়েছে, যিনি আবার পেসার, রেহান আহমেদ, হ্যাঁ একটু প্রতিযোগিতা হতে পারে, কিন্তু আমার মনে হয় তিনি খেলবেন। তবে রিশাদের ম্যাচ কখন সেটাও আমরা আপনাদের ক্রিকেট শোতে জানিয়ে রাখতে চাই, যেটা লম্বা একটা সময় ধরে চলবে, 16 ডিসেম্বর থেকে 14 জানুয়ারি পর্যন্ত রিশাদের ম্যাচ। যে ম্যাচের শিডিউলটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে সিডনির বিপক্ষে, তারপর মেলবোর্ন রেনেগেটস, পার্থ ধারাবাহিকভাবে ম্যাচগুলো হবে 16, 18, 21 ডিসেম্বর, 26 ডিসেম্বর নামবেন তিনি মাঠে। একদমই তাই। এবং প্রত্যেকটা ম্যাচই কিন্তু বাংলাদেশ সময় দুপুর 2:15 থেকে শুরু হবে। শুধুমাত্র দুটো ম্যাচ রয়েছে, সেই দুটো ম্যাচ একটা সকাল 9টায় হবে, একটা আসলে বিকেল 4টায় হবে। 14 জানুয়ারি পর্যন্ত ব্রিসবেন হিটসের সঙ্গে ম্যাচ পর্যন্ত রিশাদের দল হোবার্ট হারিকেন্স, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে আমি একটা জিনিস দেখলাম, মানে খেলছেন চ্যাম্পিয়ন দলে খেলছেন রিশাদ, মানে একেই আসলে বলা যায় মানে হার্ডওয়ার্ক আর ভাগ্য সবকিছু মিলিয়ে সবচেয়ে সুন্দর বিষয় কি হতে পারে। না, রিশাদ আবার যেখানে খেলে সেই দলটাই কম বেশি চ্যাম্পিয়ন হয়। আপনি এর আগে কিন্তু চ্যাম্পিয়ন ভাগ্য ক্যারি করে, তাকে কিন্তু হোবার্ট আগেরবারও নিয়েছিল, তিনি হয়তো নানান কারণে বা কোনো একটা কারণে বিপিএল খেলার জন্য হয়তো তিনি যেতে পারেনি বা নানান কারণ থাকতে পারে। সেবারও হোবার্ট জিতেছিল, পিএসএল এ তার দলই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের আপনি বিপিএল এর কথা চিন্তা করেন, সেখানে কিন্তু তার দল বরিশালই চ্যাম্পিয়ন হয়েছে। তো এবারও হয়তো চ্যাম্পিয়ন হবে, সেটাই দেখেছে যে রিশাদ যেখানেই থাকছে চ্যাম্পিয়ন তার হাতে হয়তো এবারও আমরা বিগ ব্যাশের ট্রফিটাই হয়তো দেখতে পাবো কিনা, হোপফুলি ইনশাআল্লাহ। সো তার রিশাদের দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকবে ইনশাআল্লাহ। সাকিব মুস্তাফিজের দলের কি হবে? সাকিব এবং মুস্তাফিজ আইএল টি20তে খেলছেন, একজনের কি যাচ্ছে পৌষ মাস, আরেকজনের সর্বনাশ, এরকম টাইপের যাচ্ছে নাকি, কি অবস্থা আপনি বলেন, সাকিবের কি খবর? সর্বনাশ না হলেও সাকিবের আসলে খারাপ সময় তো যাচ্ছে সব মিলিয়ে। এমনকি ব্যাটে বলে পারফরমেন্সে খুব বেশি তিনি দেখাতে পারেননি, একটা ম্যাচে খেলেছেন। আমরা সাকিবের পারফরমেন্সটা এখন স্ক্রিনে দেখতে পারবো, যে ম্যাচটা আবার তাকে তার দল বাধ্য হয়েই রিটায়ার্ড আউট করতে হয়েছে। যদিও তিনি বাউন্ডারি মেরেছেন একাধিক, 12 বলে 16 রান ছিল, ব্যাটে একটাই ম্যাচ খেলেছেন তিনি। বোলিংয়ে আবার মৌসুমি অনেক বেশি খুরুচে তিনি ছিলেন, 2 ওভারে 27 রান, ইকোনমি 13.5-এর বেশি। আর একটা ম্যাচে এমন পারফরমেন্স করেছেন যে তিনি আর ম্যাচই পরের ম্যাচে আর নামানোর সাহস পায় নাই। না, এখানে আরেকটা কারণ হতে পারে যে তার দলে যারা বিদেশি খেলছেন তারা বেশ কোয়ালিটি পারফর্মার। আপনি কাইরন পোলার্ডের কথা বলতে পারেন, যিনি ক্যাপ্টেন, রোমারিও শেপার্ড তো এখনকার টি20 ক্রিকেটের অন্যতম সেরা, রাশিদ খান রয়েছে, তারপর গাজানফার রয়েছে। তো এই যে কোয়ালিটি ফুল, মানে এখানে ওই ম্যাচে সাকিবকে জায়গা দিয়েছে এটাই অনেক নাকি? না, ব্যাপারটা তাও না। সাকিব যদি ওই ম্যাচে পারফরমেন্স করতেন তাহলে হয়তো পরবর্তীতে সুযোগ মিলত। এখানে আপনি কাকে বসিয়ে কাকে খেলাবেন, মুম্বাইয়ের এমন অবস্থা, তো এই জন্যই হয়তো সাকিব সুযোগ পাচ্ছে না। দেখা যাক, বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা হয়তো অপেক্ষা করতে থাকবে যে আইএল টি20 শেষের দিকে বা এরপর সাকিব আল হাসান মুম্বাইয়ের সুযোগ পান কিনা। তবে সাকিবের খারাপ সময় গেলেও মুস্তাফিজের কিন্তু দারুণ কাটছে। মুস্তাফিজের দারুণ কাটারই কথা, মানে ফ্র্যাঞ্চাইজি যে কোনো লিগে বাংলাদেশের আপনি ক্রিকেটার বললে মানে সবচেয়ে সফল, সবচেয়ে ভ্যালুয়েবল কিন্তু মুস্তাফিজুর রহমান। ফিজের কথা সব জায়গায় থাকবে এবং তার দল দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি অলরেডি 2টা ম্যাচ খেলেছেন, 4 উইকেট পেয়েছেন, ইকোনমি 6.85, এবং তার সঙ্গে যারা সেরা ফিগারটা যদি আপনাকে 22 রানে 2টো উইকেট নিয়েছেন, একটা ম্যাচে 26 রানে 2টো উইকেট নিয়েছিলেন, এক ম্যাচে 3 ওভার বল করেছেন, এক ম্যাচে 4 ওভার বল করেছেন, সব মিলিয়ে হ্যাঁ 2টো ম্যাচ যা খেলেছেন ভালো। তার তো আর ব্যাটিংয়ে আর কিছু করার দরকার নেই, ওই মানে সাকিবের জন্য চাপটা মনে হয় যেন বেশি, এক জায়গায় না এক জায়গায়, সুযোগও বেশি। বাট হ্যাঁ, মুস্তাফিজ ইজ গোয়িং ভেরি গুড। না, ফিজের যে ব্যাপারটা তার দল কাজে লাগাচ্ছে সেটা হচ্ছে শুরুতে তাকে বোলিং করা। আর ফিজ খুব সম্ভবত প্রথম ম্যাচে প্রথম বলে উইকেট পেয়েছিলেন, পরের ম্যাচে আবার প্রথম ওভারে উইকেট পেয়েছেন। তার মানে শুরুতে ব্রেক থ্রু এনে দেওয়ার যে কাজটার জন্য তাকে এনে দেওয়া। আর ইকোনমি হচ্ছে 7-এর কম, মানে একটা টি20 ম্যাচ দুবাইতে হচ্ছে, ঠিক আছে আমি মানছি, বা আইএল টি20-এর মতো একটা লিগে আন্ডার 7 এরকম ইকোনমিতে বল করা অবশ্যই বাংলাদেশি বোলারদের জন্য প্রাপ্তির। আর মুস্তাফিজ যদি ভালো করেন এই টুর্নামেন্টে, তাহলে হয়তো আইপিএলও বেশ ভালো নিলাবে বা বেস্ট প্রাইজে অন্তত তাকে দলগুলো নেবে। মানে এই সময়টা আসলে মানে খুব বিপিএল এর আগে আমরা দেখছিলাম যে যেমন কথা বলছিলাম, এবং আপনি যেটা কথা বলেন একটা যে শুরুতে আসলে মুস্তাফিজকে ইউজ করা হচ্ছে উইকেটের জন্য। দুবাই ক্যাপিটালস কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে ইউ নিড উইকেটস, তো
প্লিজ বেটার ব্রিং মুস্তাফিজুর রহমান। তো তারা আসলে ওই প্ল্যানিংটাই করছে, ওটাই করছে যে ফিজকে আনছেনি তারা উইকেট নেওয়ার জন্য, ফিজ সেই কাজটাও দারুণভাবে করে দিচ্ছে। যদিও পয়েন্ট টেবিলে কিন্তু এই মুহূর্তে মানে সাকিবের এমিরেটস দুবাই ক্যাপিটালসের ওপরে রয়েছে, বাট দেখা যাক সাকিব আসলে পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ পায় কিনা। ভক্তরাও চেয়ে আছে, আর মুস্তাফিজ তো খেলছেনই করে দেখাচ্ছেন। তো ওয়েল, আন্তর্জাতিক ক্রিকেটের দিকে আমরা একটু যেতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে কি হচ্ছে, ইন্ডিয়ার সাউথ আফ্রিকার লড়াই চলছে। টেস্টে ব্যাশ ইন্ডিয়ার, হোয়াইট ওয়াশ, এরপর ওয়ানডেতে সিরিজ জেতা, যদিও একটা ম্যাচ ইন্ডিয়া হেরেছে, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। টি-20তে ফার্স্ট ম্যাচ রেকর্ড লোয়েস্ট রানে সাউথ আফ্রিকাকে আটকে দিয়ে সেকেন্ড ম্যাচে এসে সাউথ আফ্রিকা কি জবাবটাই না দিয়েছে। না, পুরো সিরিজটা বেশ জমজমাট ক্রিকেট হচ্ছে, বিশেষ করে টেস্ট সিরিজে তো ইন্ডিয়া পাত্তাই পায়নি, আপনাকে বলতে হবে। ওয়ানডেতে রোহিত কোহলি যেভাবে দেখিয়েছেন যে বয়স বেড়েছে কিন্তু অচল না তারা এখনো। ইনফ্যাক্ট সবশেষ আইসিসি র্যাঙ্কিং একজন ছিলেন একজন ছিলেন দুই, ওয়ানডে র্যাঙ্কিং এর কথা বলছি। কিন্তু আপনি যদি টি-20 ক্রিকেটে চিন্তা করেন, আমার মনে হয় ভারতীয় টপ অর্ডারের রান নাই, এটাই তাদের সবচেয়ে বড় ভাবনার কারণ কেন, সামনেই তো বিশ্বকাপ। আপনি হয়তো মাসখানেক মাস দেড়েকের মধ্যে তো টি-20 বিশ্বকাপ। তো ভারত যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বা ভারতের ক্রিকেট প্রেম নিয়ে তো নতুন করে কিছু বলা নাই, তো তাদের সবার আগ্রহ যে তাদের টপ অর্ডার। আপনার টপ অর্ডারে তাদের রয়েছে শুভমান গিল, অভিষেক শর্মা, আর সূর্যা যেহেতু টপ অর্ডারে বাড়তে দায়িত্ব নেবে। সূর্য কুমারের ব্যাটে একদমই রান নাই। আইপিএলটা ছাড়া আপনি যদি আইপিএল বাদ দেন, ভারতের হয়ে এবছরে তার ব্যাটিং ওর 20-এরও কম, রান সম্ভবত 200 না। মানে তার মতো একজন ব্যাটার টপ অর্ডারে যিনি ব্যাট করেন, আমরা সচরাচর জানি যে বড় ইনিংস তিনি খেলতে পছন্দ করেন, এবং সেটা অল্প সময়ে। মানে এমন ক্রিকেটার ওয়ার্ল্ড ক্রিকেটে খুব একটা কম ছিল। সূর্যা নিজের দিনে যা করতে পারেন সেটা অনেকবার তিনি প্রমাণ দিয়েছেন। কিন্তু এবছরটায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার ক্যাপ্টেন যদি রানে না থাকে, তাহলে সবচেয়ে বড় বিপত্তি। তো আর শুভমান গিল ইংল্যান্ডে যে দারুণ ক্রিকেটটা তিনি খেলেছিলেন, তারপর চোটে পড়েছিলেন, মাঝখানে একটু খারাপ সময় যাচ্ছিল। এই যে তার রান করতে না পারা টি-20 ক্রিকেটে, এটাই সবচেয়ে বড় ভাবনার কারণ। তো তার জায়গায় আপনি হয়তো সঞ্জু স্যামসনকে আনতে পারবেন, কিন্তু সূর্য কুমারের জায়গায় কাকে আনবেন? আর তাদের মানে টপ 3-তে বা টপ অর্ডারে আরেকটা নাম অভিষেক শর্মা। অভিষেক শর্মা এমন ক্রিকেটার, যেদিন খেলবেন সেদিন অপোনেন্টের রক্ষা নেই। কি পকেটে চিরকুট নিয়ে না মানে নাচছেন না? খুব সম্ভবত না, সেটা তিনি জানেন। তো আপনার এমন ক্রিকেটার দলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ওই যে তিনি যেদিন খেলবেন না, তার তো টপ অর্ডারে তাহলে আপনি 3-4 জনের কারো ব্যাটে রান নাই, সেদিন কি হবে? সেদিন যে এই সাউথ আফ্রিকার সঙ্গে এই অবস্থা হচ্ছে। এখন ভারত যদি সিরিজে কামব্যাক করতেই চায়, তাদের টপ অর্ডার রান করতে হবে। আর আপনি যদি বোলিং এর প্রসঙ্গে আসেন, আর্শদীপ আর বুমরা দুজনই বেশ ভালো বোলার। বুমরা তো এই সময়েরই সেরা বোলার, কিন্তু তাদেরও খারাপ ডে যাইতে পারে, সেটা সবশেষ ম্যাচে আর কি দেখা হয়েছে। ওই লাস্ট দিন ওইটাই আসলে দেখলাম যে লাস্ট মনে হয় বেশ অনেকগুলো টি-20তে মনে হয় মানে টানা চার ছক্কা এক ইনিংসে আসলে বুমরা খান। বুমরা তার ক্যারিয়ারে এই প্রথম 4টা ছক্কা। সো এবং ওই যে হার্দিক পান্ডিয়ার কথা বলছিলাম যে তিনিও কিন্তু চোট থেকে ফিরে এসে খেললেন, জেতালেন দলকে, বেশ ভালো একটা ইনিংস খেললেন, কিন্তু পরের ম্যাচে আবার আসলে তাকে খুঁজে পাওয়া গেল না। তো মানে গৌতম গম্ভীর চাপে রয়েছে, ইন্ডিয়া চাপে রয়েছে, সাউথ আফ্রিকা যে মানে কি করছে এবারে সাউথ আফ্রিকাই ভালো জানে ইন্ডিয়াকে কিভাবে চাপে ফেলতে হয়। একটা জিনিস আমি বলতে চাই এমিল, ধরেন এই যে যেই নামগুলো আমরা এখন বলি, মানে শুভমান গিল থেকে শুরু করে মানে সূর্য কুমার বলেন, কিংবা যে তিলক ভার্মা, অভিষেক শর্মা, এই যে নামগুলো আইপিএলে যখন আমরা মানে ফার্স্ট যখন এই নামগুলো আসলে মানে সেরকম পারফর্ম করলো, তাদের নামগুলো যখন উঠলো, তখন এর পরে যখন ইন্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে মুভ করলো, তখন কিন্তু একটা দোলাচল অবস্থা ছিল। একটা সময় বেশ কথা হয়েছিল যে আচ্ছা আইপিএল খেলেই এরা অভ্যস্ত, আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা কিছু ইন্ডিয়া কি আদৌ করতে পারবে কিনা, বা আইপিএল এর ফরম্যাটটাই কি আন্তর্জাতিক ক্রিকেটে তাদের জন্য আনাটা বেটার হবে কিনা। বাট এক পর্যায়ে কিন্তু এরপরে ধীরে ধীরে কিন্তু ইন্ডিয়া পুরো তাদের টি-20 টিমটা সেট করেছে। সেই জবাবটা তারা দিয়েছে যে তারা ওই স্টাইলে খেলে বা এই নামগুলো নিয়ে খেলে কিন্তু জিতে যাচ্ছে। কিন্তু এই বছরটাতে এসে মানে আমার মনে হয় যে টেস্টে মানে হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা আছে, এরপরে যে এই হারগুলো বেশ ভালোভাবে খোঁচাচ্ছে না। ওয়ার্ল্ড কাপের ঠিক আগে তো এই জন্য আপনি সবশেষে ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মানে একদম শুরুতে যদি কোহলি রান না পান ফাইনাল, বা এর আগে তিনি ঠিকই নিজের যাত্রা চিনেছেন, বা রোহিতও খুব ভালো স্টার্ট এনে দিয়েছিলেন, কিন্তু আইপিএল খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া সম্ভব, বাট শুধুমাত্র টি-20 ক্রিকেটে সফল হওয়া সম্ভব, এটা আমি অন্তত বিশ্বাস করি। আপনি আইপিএল এর মানের কথা চিন্তা করেন, ওখানের চেয়ে তো আর আন্তর্জাতিক ক্রিকেট মানে কঠিন না। তো টি-20 ক্রিকেটে সেটা সম্ভব, কিন্তু আপনি টেস্টে একজন ক্রিকেটার আইপিএলে ভালো করেন বা অনেক বেশি আইপিএল খেলেন, তো সেক্ষেত্রে তার টেস্টে সফল হওয়া সম্ভব না। কিন্তু জয়সওয়াল বা অন্যান্য যারা রয়েছেন, তারা টেস্ট ক্রিকেটের জন্য আলাদা প্র্যাকটিস করেন বা অনেক সময় ব্যয় করেন, এই জন্যই তারা টেস্টে সফল হন। কিন্তু আপনি যে নামগুলো বা যে পয়েন্টটা উঠেছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় এদের নিয়ে নতুন করে কিছু নাই। আপনি যে নামগুলো বলছেন প্রত্যেকে পরীক্ষিত, প্রত্যেকের অনেকবার প্রমাণ রয়েছে যে অনেক
দারুণ সব ইনিংস বা ম্যাচ জেতানো, একাই ম্যাচ জিতেছেন এমন অসংখ্য উদাহরণ রয়েছে, কিন্তু ওই যে ধারাবাহিকতা সেটাই বোধহয় এখন একটু কমতি। প্রথম ম্যাচ হারার পর মানে লোয়েস্ট রান করে হারার পর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন বলেছিলেন ম্যাচ শেষে যে এই ব্যাপারে আমরা আসলে আজকে আলোচনায় বসবো। সো বেশ ভালো আলোচনা হয়েছে, যার আলোচনার ফলটা আমরা সেকেন্ড ম্যাচে পেয়েছি। এবার থার্ড ম্যাচ হতে যাচ্ছে ধর্মশালাতে, কাটাক চণ্ডীগড়ের পর এবার ধর্মশালাতে আসলে কি হবে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচে আগামীকাল সেটা জানা যাবে। আপাতত ক্রিকেট শো থেকে বিরতি নিচ্ছি, বিরতির পর ফিট সেগমেন্টে ফিরবো আপনাদের প্রশ্ন নিয়ে। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট শোর ফ্রেড সেগমেন্টে। এবার সময় আপনাদের প্রশ্ন পড়ার, সরাসরি চলে যাচ্ছি প্রশ্নের। প্রথম প্রশ্ন মোহাম্মদ শাহাদাত, তিনি বলছেন রাকিবুল হাসানের নাম দেখলাম, আপনাদের কি মনে হয় তাকে কেউ নিতে আগ্রহ দেখাবে? আইপিএল অকশনের কথা নিশ্চয়ই তিনি বলেছেন, সেখানে রাকিবুল হাসান নামটা কি মনে হয় এমিল? না, রাকিবুল হাসানের আইপিএল এ দল পাওয়াটা অনেক বেশি কঠিন হবে। তো আমার মনে হয় মানে সবশেষ যে বাংলাদেশ এ দল আর ইন্ডিয়া এ দল খেলেছিল, সেখানে যদি কেউ রাকিবুলের লাস্ট ওভারটা দেখে থাকে, মানে আইপিএল নিলাম নিয়ে যারা অনেক বেশি কাজ করে, যাদের আগ্রহ থাকে দলগুলো, হয়তো নিতে পারে, বা বাংলাদেশ ক্রিকেটের অনেক বেশি খোঁজ খবর তারা রাখলেই হয়তো রাকিবুল হাসানের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার আপনি কাউকে একটু ইনবক্স করে দিয়েন না। আমার সেই ক্ষমতা থাকলে আমি চেষ্টা করতাম। ওকে, পরের প্রশ্ন। লিমন ইসলাম বলছেন বিপিএল এর উদ্বোধনী ম্যাচটা দিনে না দিয়ে রাতে দিলে হয়তো ভালো হতো। না, যেহেতু লম্বা শিডিউল রয়েছে, অনেকগুলো দল, অনেকগুলো ম্যাচ, বা দিনেরও একটা সময় রয়েছে, বাংলাদেশ দল বিপিএলটা শেষ করেই খুব সম্ভবত ওয়ার্ল্ড কাপে যাবে, সেই জন্য দিন রাতের প্রেক্ষাপট না দেখে আর কি ম্যাচগুলো দেখাই ভালো। শীতের রাত আপনারা তো ম্যাচ দেখে ঘুমোতেও যাবেন বলেন। আচ্ছা, পরের প্রশ্ন। এইচ.এম. জুবাইর ইসলাম বলছেন আমার মনে হয় বাংলাদেশে একটা বিদেশি ব্যাটিং কোচ দরকার। সালাউদ্দিন এবং আশরাফুল তার আন্ডারে কাজ করুক হয়তো, বা তাদের কোচিংয়ে বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু প্রত্যাশা করা যায় না, আর যা করা যায় আর না হয় নাই। মানে তিনি ব্যাটিং কোচের কথা বলছেন যে সালাউদ্দিন বা আশরাফুল ওই ব্যাটিং কোচের আন্ডারে থাকুক, একজন বিদেশি ব্যাটিং কোচের কথা বলছেন। বিদেশি ব্যাটিং কোচ আসলে বড় নাম আনলেই যে অনেক বেশি ভালো চেঞ্জ হবে তাও না। মানে আপনি যদি সবচেয়ে বড় ব্যাটিং কোচ আনেন আর ক্রিকেটাররা যদি না শিখতে পারে, তাহলে মাঠে খেলতে হবে আপনাকে। হ্যাঁ, মাঠে খেলতে হবে ক্রিকেটারদের, এই জন্য। আর ক্রিকেটাররা কমিউনিকেশনের ব্যাপার রয়েছে, কার সঙ্গে কমফোর্ট। তার মনে হয় আশরাফুল বা সালাউদ্দিন এক্ষেত্রে ভালো কাজ করছেন। ঠিক আছে, মানছি যে মাঠে ক্রিকেটে ব্যাটাররা খুব বেশি রান করতে পারছে না, কিন্তু দেশি কোচরাও তো আপনার একটু সময় দিতে হবে। তো সেই সময়টা অন্তত আশরাফুল বা সালাউদ্দিন ডিজার্ভ করেন আমার মতে। বিশ্বকাপ তাদের মানে সামনে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বিশ্বকাপের আগে এখন ব্যাটিং কোচ এনে চেঞ্জ করাটা এটা আরো বেশি রিস্কি আমার মনে হচ্ছে। আর পরের কমেন্টটা করছেন আসিফ, তিনি জানাচ্ছেন যে রিশাদ হোসেনের একাদশে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমার মনে হয় অনেক বেশি রয়েছে, যেহেতু ওই বিগ ব্যাশে খুব বেশি বিদেশে নিয়ে বসিয়ে রাখা হয় না। আর তাদের প্ল্যান ছিল এর আগের বিগ ব্যাশেও কিন্তু রিশাদকে এই হোভার্ট নিয়েছিল, তারা হয়তো না কোনো একটা কারণে খেলাতে পারেননি। এবার যেহেতু নিয়েছে, আমার মনে হয় যে তিনি ম্যাচ পাবেন এবং বেশ ভালো করবেন, সে আশাও আমি করছি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখেন, মানে রিশাদ বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স চ্যাম্পিয়ন টিমের হয়ে খেলবেন, মানে একাদশে বাই এনি চান্স কিছু ম্যাচে যদি সুযোগ নাও পান, আপনি দেখেন রিকি পন্টিংদের মতো মানে মানুষের মানে আন্ডারে থাকবেন, কাজ করবেন, সংস্পর্শে থাকবেন, সো অনেক কিছু শেখার আছে। বাট উই হোপ যে আসলে সবগুলো ম্যাচে আমরা রিশাদকে দেখতে পাবো। পরের কমেন্ট মিসবাউদ্দিন মিশু, তিনি বলছেন আইপিএল নিলামে থাকা 7 বাংলাদেশের নাম কি ঘোষণা করা হবে নিলামের দিন, নাকি শুধুই এক মুস্তাফিজের নাম ওঠাবেন? না, এটা হয় কি আগে খুব সম্ভবত ব্যাটারদের নাম ওঠায়, তারপর অলরাউন্ডার, তারপর বোলার, মানে এরকমই। তো আমি কিছুদিন আগে খুব সম্ভবত এক ইংলিশ অলরাউন্ডার বা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, তিনি চালাকি করে তার নামটা যেন আগে ওঠে, ব্যাটারদের ক্যাটাগরিতে তিনি নাম দিয়েছিলেন। তো বাংলাদেশি 7 জনের নামই ওই দিন ওঠানো হবে না, কোনো দল যদি চায় তখন সেক্ষেত্রে নামগুলো ওঠানো হবে। আর যাদের দল পাওয়ার সম্ভাবনা প্রচুর, যেমন মুস্তাফিজুর রহমান, তার নামটা হয়তো ওঠানো হবে তখন সেক্ষেত্রে আর কি। পরের কমেন্টটা করছেন এনএইচ দীপ, এই প্রশ্নটা আপনি বলুন। ওকে, এনএইচ দীপ বলছেন ইজ দেয়ার এনি চান্স অফ শাকিব টু প্লে ফর হিজ কান্ট্রি? ইফ সো দেন হোয়াটস হিজ প্ল্যান ওয়েন হি উইল বি ব্যাক? যদি শাকিব আল হাসান দেশে ফেরেন, কোনো চান্স আছে কিনা সাকিবের দেশে ফেরার, এবং যদি আসলে ফেরেন তাহলে তার প্ল্যানিংটা কি হবে যখন তিনি ফিরবেন? না, এটা সময়ের হাতে তোলা থাক। আর সাকিব যেহেতু সম্প্রতি একটা পডকাস্ট মানে সরাসরি বলে দিয়েছেন যে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলে অবসর নিতে চান, একটা পূর্ণাঙ্গ সিরিজ। হ্যাঁ, মানে একটা পূর্ণাঙ্গ সিরিজ, ওয়ানডে, টি20 সব খেলে।
তার মানে কি সাকিবের জন্য আবার আলাদা সিরিজ আয়োজন করতে হবে? যাই মানে হোক, আমি সেটা ভিন্ন আমি প্রসঙ্গ। মাংস দিয়ে ভাত খাবো, ডাল দিয়ে খাবো, এরপর দুধ ভাত খাবো, তারপর হচ্ছে আমি ঘুমাবো। অবসর নিব। তো দেখা যাক, এটা সময়ের হাতেই তোলা থাক। লাস্ট কমেন্টটা করছেন নাইম খান, বাংলাদেশ আন্ডার-19 দলকে আপনার ফাইনালের জন্য ফেভারিট ধরেন কিনা? আমি ধরছি, আমি অন্তত আশা করছি যে এই যুগারা যদি ভারতের সঙ্গে ফাইনাল, বা মানে ভারতের সঙ্গে যদি সেমি না হয়, ফাইনাল খেলবে এবং ফাইনালটা জিতে দেশে ফিরবে। হ্যাঁ, এবং মূল কথা যেটা আমরা বলছিলাম যে আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আপনি টানা দুবার চ্যাম্পিয়ন হয়ে তারপর আজকে মানে হ্যাট্রিক চ্যাম্পিয়নের জন্য খেলতে যাচ্ছেন, আপনি কেন ফেভারিট থাকবেন না? নিজেদের অবশ্যই ফেভারিট ধরেন, অবশ্যই। এবং আমরাও আশা করি যে বাংলাদেশ বেশ ভালো একটা ক্যাম্পেইন কাটিয়ে আসবে। তো আজকের দ্য ফ্রি সেগমেন্ট, দ্য ক্রিকেট শো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন। রিফাত এমিল, আপনি আজকে বিদায়ের একটু সম্ভাষণ আসলে দিয়ে দিন। আর সবাই ক্রিকেটের সঙ্গে থাকুন, টি স্পোর্টসের সঙ্গে থাকুন, আর থাকুন ভালোর সঙ্গে।